সেকেন্ড ল আমাকে কি বলতেছে একটু বলো তো, সেকেন্ড ল এর স্টেটমেন্ট একটু জানা দরকার, তোমরা জানো কিনা সেকেন্ড ল এর স্টেটমেন্টটা কি? নিউটনের সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বস্তুর ভরবেগের পরিবর্তন হয় কার সাপেক্ষে? সময় সাপেক্ষে। তাহলে সময় সাপেক্ষে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক? বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা পরবর্তীতে এখানে সামেশন অফ এফ লিখব। আপাতত বুঝছো কেন ব্যাপারটা? বস্তুর উপর প্রযুক্ত বল না, বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল, কারণ বল কিন্তু অনেকগুলো কাজ করে, তুমি সবগুলো লব্ধি নিয়ে চিন্তা করবা। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত লব্ধি বলের সমানুপাতিক। ঠিক আছে, কিন্তু আমরা কাজের সুবিধার্থে এই মুহূর্তে এখানে এফ ধরে নিব। মাথায় রাখবা এখানে একটা বাবল দিয়ে দিই। এই এফ বলতে আসলে আমরা বোঝাচ্ছি সামেশন অফ এফ, সকল বলের লব্ধি আসলে এফ মিন করতেছে। যতগুলো বল তার উপর কাজ করতেছে সবগুলো বল লব্ধি হচ্ছে এফ। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক দরকার। তাই আমি বললাম এখানে যে ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু কে ইন্টু এফ, একটা সমানুপাতিক ধ্রুবক আমরা দিয়ে দিলাম কে ইন্টু এফ। ওকে, এখন এই পি মানে কি বলতো? ভরবেগ না? পি তো ভরবেগ, তোমরা সবাই আশা করি এটা জানো। তো পি যদি ভরবেগ হয় আমি কি লিখতে পারি? ডিডিটি অফ এম ভি, ভর ইন্টু বেগ সমান কে ইন্টু এফ লিখলাম। এখন খেয়াল করো, আমরা কিন্তু এই বেসিক ডিফারেন্সিয়েশন করে আসছি যে আমাদের যদি একটা ধ্রুবক থাকে ধ্রুবককে আমরা বাইরে নিয়ে আসতে পারি সহগের মতো করে। এই অংশ মনে আছে কিনা? আমরা কিন্তু ক্লাসে বেসিক ডিফারেন্সিয়েশনে কিছু ম্যাথ করছিলাম, এই যে এরকম ছিল না কিছু আমাদের ডিডিএক্স অফ 2x স্কোয়ার। আমরা কি করতাম? এই 2টাকে সহগ হিসেবে বাইরে নিয়ে আসতে পারি না? বাইরে নিয়ে আসতে তুমি ওই ক্লাসগুলো দেখে ফেলবা, ইন্ট্রোডাকশন টু ক্যালকুলাসের যে ক্লাসগুলো আছে ওগুলো দেখে ফেলবা, তাহলেই হবে। তাহলে 2টা বাইরে নিয়ে আসলাম, তাহলে কি হবে? ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। এখানে তোমাদের এইসব সূত্র লাগবে না, জাস্ট বোঝাচ্ছি এই ধ্রুবকটা সিম্পলি বাইরে বের হয়ে আসবে। ঠিক আছে, তাই আমি বললাম যে এমটা বাইরে চলে আসলো, কি থাকলো? ডিডিটি অফ ভি সমান কে ইন্টু এফ। যারা ক্যালকুলাসে এখনো কনসেপ্টে ঢুকো নাই তাদেরকে আমি অন্যভাবে বোঝাই দিব সহজে বোঝার জন্য। ঠিক আছে, তো এই খেয়াল করো, এম বাইরে নিয়ে আসলাম, ডিডিটি অফ ভি। এখন তোমরা নিজেরা আমাকে বলো তো, সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারটা আসলে কি? ত্বরণ না? সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হার হচ্ছে ত্বরণ, ডিডিটি অফ ভি হচ্ছে ত্বরণ। তাহলে আমরা এখানে বলতে পারি এম ইন্টু এ সমান কে ইন্টু এফ। এই যে এখানে এম ইন্টু এ সমান কে ইন্টু এফ। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? নাই। কিন্তু যাদের এইখানে সমস্যা, ডিডিটি অফ পি বলতে সিম্পলি এটাই বুঝে নাও, ভরবেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। আমি স্কেলার স্টাইলে বা 9-10 স্টাইলে একটু করে দিই, যদিও এটা কারেক্ট না, বাট বোঝার জন্য এটা এনাফ হবে। ঠিক আছে, এখানে আমি ডিপি বাই ডিটি না লিখে আমি লিখতে পারি এখানে ডেল্টা পি বাই ডেল্টা টি। ব্যাপারটা তো কাইন্ড অফ সেমই, সময় সাপেক্ষে ভরবেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এটা সমান আমরা কি লিখতে পারি একটু খেয়াল করবা, এটা কি আমার শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ না? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। শেষ ভরবেগ মানে কত? এম ভি না? আদি ভরবেগ মানে কত? এম ইউ না? ডিভাইডেড বাই ডেল্টা টি। এখন একটু খেয়াল করো, আমি যদি এখান থেকে এম কমন নেই, খেয়াল করে একটু, এম যদি কমন নেই, ভি মাইনাস ইউ, ডেল্টা টি তো একটা সময়ের পরিমাণ, ডেল্টা টিকে তো আমি টি ভাবতেই পারি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি সমান কি এ না? তো এই যে একই কথা এখানে চলে আসলো, যদি এটা কারেক্ট না ইন সাম সেন্সেস, ইন অলমোস্ট এভরি সেন্সেস এটা আসলে কারেক্ট না, এটাতে ঝামেলা আছে। স্টিল বোঝার জন্য এইটুকু তোমাদের জন্য যথেষ্ট। আর ক্যালকুলাস বুঝে গেলে তো এটা বুঝেই যাবে। ঠিক আছে, তাহলে দিন শেষে তোমার এইটুকুই বুঝে গেছো, তাইলে এখান থেকে আমরা শুরু করতে পারি পরের আলোচনা। এম এ সমান কে এফ আসলো। ঠিক আছে, এখন পালাকার কে এর একটা মান দেয়া, বুঝছো কিনা? তোমরা নিশ্চয়ই অতীতে দেখে আসছো সমানুপাতিক ধ্রুবক দিলে তার একটা মান বের করা হচ্ছে আমাদের ফরজ কাজ, এটা বের করতে হয়। যেমন নিউটনের মহাকর্ষ সূত্র তোমরা পড়ার সময় দেখছো যে বলটা ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেই সমানুপাতিক ধ্রুবক ছিল জি, এবং সেই জি এর মানটা বের করার জন্য একজন বিজ্ঞানী এত কঠিন একটা এক্সপেরিমেন্ট করছে, তার নাম হচ্ছে কেভেন্ডিশ। সেই এক্সপেরিমেন্টটা তোমাদের বই থেকে এখন গায়েব করে ফেলছে। বুঝছো কতটা কঠিন এক্সপেরিমেন্ট ওটা? অনেক ঝামেলা, অনেক কষ্টের একটা এক্সপেরিমেন্ট, মানে অনেক কষ্ট করে সে এক্সপেরিমেন্ট করছে এবং জি এর মানটা সে ওই এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করছে, এবং মানটা তো তোমাদের সবার মুখস্থ থাকার কথা, সেটা কি? জি সমান 6.673 10^11। ঠিক আছে, যদি এটা মহাকর্ষের কথা, বাট তোমরা তো 9-10 পাস করে আসছো, এগুলো তোমরা অলরেডি পারো। জি এর মান যে এত কঠিন একটা মান, আবার বিভিন্ন সময় বিভিন্ন দেখছো, তোমরা কোলম্বের সূত্র পড়ছো না? স্থির তড়িৎ থাকতে দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেখানে যে ধ্রুবকটা আসছিল সেটা কি এরকম ছিল না? 1/4πε0, সেটা সমান কি ছিল? 9×10⁹। এত উদ্ভট এক একটা ধ্রুবকের মান মনে করতেই তো কষ্ট লাগে, তাই না? এত কঠিন। তো এখানেও কিন্তু আমাদের কাজ হচ্ছে এই কে এর মানটা বের করা। কে এর মানটা আমাদেরকে বের করতেই হবে, সেটা না হলে কিন্তু আমি সমীকরণ বানাতে পারবো না। কে কিন্তু আমার একটা পরিচয় দেয়া লাগবে। এখন খেয়াল করো, এখানে এই জায়গাটাতে নিউটন আসলে লাকি যে তখনও বলের একক ঠিক করা হয় নাই।
তখনও কতটুকু বলকে আমরা একক বল বলবো সেটা এখনও ওইভাবে ইন্টারন্যাশনালি রিকগনাইজড হয় নাই, এখনও বলের একক ঠিক করা হয় নাই। তো সে করছে কি একটু খেয়াল করো, তখন ভরের একক ঠিক করা হয়ে গেছে যে কতটুকু ভরকে আমি একক ভর বলবো, ঠিক আছে? তো এটা ঠিক করা হয়ে গেছে। ত্বরণের এককও ঠিক করা হয়ে গেছে, এক এক হিসাব আর কি। আর এস এককে কিন্তু দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, এসব আমরা জানি। ভরের একক হচ্ছে কেজি। তাহলে সে বলছে কি যে আমি যদি 1 কেজি ভরের একটা বস্তু নেই এবং তাকে যদি আমি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দেই, সেই ক্ষেত্রে যে বল আমাকে দিতে হচ্ছে সেই বলটাকে আমি বললাম 1 নিউটন বল। কি বলছি বুঝতে পারছো? সে তখন ডিফাইন করতেছে, বলের একককে সে ডিফাইন করতেছে। তাহলে কি বলছে, সে 1 কেজি ভরের বস্তু আমি নিলাম, তাকে আমি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিলাম, সেটা করতে গিয়ে আমাকে যে পরিমাণ বল দিতে হচ্ছে, উই উইল কল দ্যাট 1 নিউটন, দ্যাট ইজ দ্য ইউনিট অফ দ্য ফোর্স। কারণ তখনও ইউনিট অফ ফোর্স ডিফাইন করা হয় নাই, কতটুকু বলকে আমি একক বল বলবো সেটা তখনও ঠিক করা হয় নাই। সো সে এই অ্যাডভান্সটা নিতেই পারে। তাহলে ফলাফলটা কী হলে খেয়াল করো, আমি যদি 1 কেজি ভরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দেওয়ার জন্য যে বল লাগে সেই বলটা কি 1 নিউটন বলে দেই, কে কি আর 1 হওয়া ছাড়া গতি আছে কোনো? বুঝছো ব্যাপারটা? তাহলে এখানে খেয়াল করো, এখানেও 1 কেজি, এখানেও 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 × 1 সমান কে ইন্টু, সে ডিফাইন করতেছে এখানে কিন্তু সে এটা সৃষ্টি করতেছে। সে বলের এককটাকে এখন না মানে পরিমাণটা বলে দিচ্ছে এখন, যে 1 কেজি ভরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিলে যে বল লাগে তাকে আমি 1 নিউটন বলবো। কি করবা করো, কারণ এর আগে কেউ বলের এককটা ঠিক করে নাই। তাহলে এইটুকু বলকে যদি আমি 1 নিউটন বলে দিই, দেন তোমার হাতে এসে কে ধরা দিবে? সব থেকে সহজ ফর্ম, কে এর মান কত চলে আসলো? 1। সব যদি 1 হয় কে এর মান তো 1 হতে বাধ্য। তো যেহেতু কে এর মান 1 চলে আসছে, তাহলে কিন্তু আমাদের সমানুপাতিক ধ্রুবকটা আসলে থাকা না থাকা সমান কথা। এটা হচ্ছে গুণের অভেদক, বা এটাকে বলা হয় আইডেন্টিটি অফ মাল্টিপ্লিকেশন। গুণের অভেদক কি? 1, যার দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ আসে না। তো এটা একটা সুন্দর ধ্রুবক হয়ে গেল, যেটা আসলে থাকা না থাকা সমান কথাই আমাদের জন্য এই মুহূর্তে। সুতরাং আমরা পরবর্তীতে লিখতে পারতেছি এখানে যে m × a, যেহেতু আমাদের কে হয়ে গেছে 1, সুতরাং আমরা বলতেছি m × a সমান f। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো f = m এ, যেখানে কোনো ধ্রুবক আসলে দেখা যাচ্ছে না, কারণ ধ্রুবকটাকে আমরা জোর করে 1 বানাই দিছি, এবং এটা আমরা করতে পারছি কারণ তখনও বলের একক ঠিক করা হয় নাই। সে নিশ্চয়ই মানে মাথা নষ্ট না যে সে বলবে 1 কেজি ভরের বস্তুর উপর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিলে যে বল লাগে সেটাকে 1 নিউটন বলে। সে জানা কথা, যেহেতু তার হাতে সুযোগ আছে, সে অবশ্যই সব থেকে সহজটাই নিবে। 1 কেজি ভর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, দ্য ফোর্স রিকোয়ার্ড ইজ আই ডিফাইন 1 নিউটন। শেষ। কে এর মান হয়ে গেল কত? 1 নিউটন। কে এর মান হচ্ছে 1, সো কে এর আসলে দরকার পড়তেছে না। এখন তুমি একটু রিভার্স ব্যাক করো, তুমি এই যে কে এর মান 1 বের করে ফেলছো না, এখন কে এর মান তুমি 1 অলরেডি ডিসাইডেড, এখন কে এর মান 1। এখন তুমি একটু যদি ব্যাক করে পিছনে আসো, তোমার কি আর এই কে এর মান কে লেখা লাগবে? 1 লিখলেই হবে না? ডিডিটি অফ পি সমান কি? এফ। তাহলে পরবর্তীতে যখন তুমি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে যাবা কোনো একটা ম্যাথ সলভ করার জন্য, তুমি সিম্পলি জাস্ট ডিডিটি অফ পি প্রপোর্শনাল টু এফ বলার দরকার নাই, তুমি ডিরেক্ট বলবা ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু এফ। কেন? কারণ সমানুপাতিক ধ্রুবকটা তো 1। তাহলে তোমার ওই প্যারায় যাওয়া লাগতেছে না, তুমি সিম্পলি বলবা, যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে নিউটনের দ্বিতীয় সূত্র বিবৃত করো, সূত্রটা কিন্তু ডিডিটি অফ পি প্রপোর্শনাল টু এফ। কিন্তু তুমি যদি ম্যাথমেটিক্যালি ওই সূত্র অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু তোমার ডিডিটি অফ পি প্রপোর্শনাল টু এফ লেখার দরকার নাই, কারণ তুমি জানো সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে 1। তুমি লিখবা ডিরেক্ট ডিডিটি অফ পি ইকুয়াল টু এফ, কারণ কে সমান 1। এইটা যে কতটা তোমাকে সাহায্য করবে সেটা তুমি ম্যাথ করতে গেলে তখন টের পাবা। বোঝা গেছে কিনা? এর মাধ্যমে আমরা কি প্রমাণ করলাম? এর মাধ্যমে প্রমাণ করলাম যে নিউটনের সূত্র হচ্ছে এই যে, এটা তো আসেই, ডিডিটি অফ পি সমান তো এফ আসেই আমাদের। এখন এফ ইজিক্যাল টু এম যে আমি লিখলাম, এটাকে কিন্তু আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারতেছি। এবং একটু খেয়াল করে দেখো তো, আমরা কাকে এফ বলতেছিলাম? আমি কিন্তু এখানে বাবল দিয়ে দিয়েছিলাম একটা। কাকে এফ বলতেছি আমরা? ইয়েস, সামেশন এফ, সকল বলের লব্ধি। তাহলে এফ এর জায়গায় আমরা এখন যেহেতু সূত্র বানাই ফেলছি আমরা একটা, এখন সুন্দরভাবে আমরা এটা লিখে দিই যে সামেশন অফ এফ। এটাকে বক্স করার দরকার নেই, এটাকে বক্স না করি, এটা হচ্ছে আমার সামেশন অফ এফ। আমরা এখন বলতে পারি, খালি মোটা করে দিই, যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। এই হচ্ছে তোমার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া একটা চমৎকার শর্টকাট ফর্মুলা, যেটা দিয়ে তুমি অনেক ম্যাথ করবা। দিস ইজ নট নিউটনস সেকেন্ড ল, এটা মাথায় রেখো বাই দ্য ওয়ে। নিউটনের সেকেন্ড ল কোনটা? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। সমানুপাতিক বলবা তুমি যখন পরীক্ষায় স্যার জিজ্ঞেস করবে, বিবৃত করো, স্টেটমেন্ট দাও, 1 মার্কের প্রশ্ন, নিউটনের দ্বিতীয় সূত্র বিবৃত করো, দেন ইউ উইল সে সমানুপাতিক। বাট তুমি যখন ম্যাথ করতে যাবে তুমি কি বলবা? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। এটা হচ্ছে তোমার জন্য, আমি বলে দিলাম, এটা হচ্ছে তোমার জন্য স্যার যখন বলবে, জিজ্ঞেস করবে। বোঝা গেছে? এটা স্যারের জন্য, এটা হচ্ছে ম্যাথ করার জন্য। বুঝছো কাহিনী কি? কারণ কে তো তুমি জানোই 1, তাহলে কে তো আর রাখার দরকার নেই।
তাহলে ডিরেক্ট সমান এফ বলে দাও, 1 ইন্টু এফ তো এফই থাকবে। ক্লিয়ার এটুকু সবার? তাহলে সামেশন অফ এফ হচ্ছে একটা বস্তুর উপর প্রযুক্ত মোট বল বা লব্ধি বল, সেটা সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। কার ভর? বস্তুর ভর। যার উপর বল প্রয়োগ করা হচ্ছে তার ভর ইন্টু তার ত্বরণ। আর বলটা কার উপর? বস্তুর উপর। সবই বস্তু কেন্দ্রিক। বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। ক্লিয়ার তো ব্যাপারটা? আচ্ছা, আর বাই দ্য ওয়ে এটাকে কখনোই নিউটনের সেকেন্ড ল ভাববা না। নিউটনের সেকেন্ড ল এটা মোটেও না, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে পাওয়া একটা বিশেষ কেস। কেন বিশেষ কেস বললাম? এই যে আমরা এমটাকে ধ্রুবক হিসেবে বাইরে নিয়ে আসছি না, কোন বেসিসে? ধরে নিচ্ছি আমরা ভরটা কনস্ট্যান্ট, সেই জন্যই তো বাইরে নিয়ে আসতে পারছি। যদি ভরটা কনস্ট্যান্ট না হয়, মনে করে একটা ট্রাকের ভিতরে বালু আছে এবং ট্রাকের যে সাইড থাকে সেই সাইড দিয়ে বালু পড়তেছে, পড়ে না? এরকম বালু পড়তেই থাকে, কন্টিনিউসলি বালু পড়তে থাকে। সো বালু যদি পড়তে থাকে, ভরটাকে কনস্ট্যান্ট না, ভরও সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, দেন তুমি এই কথা আসলে বলতে পারবা না। এইভাবে সুন্দর মতো তুমি এমকে বাইরে নিয়ে আসতে পারবা না। তখন তোমাদের ইন্টিগ্রেশনের আরেকটা সূত্র শিখা লাগবে, ডিফারেন্সিয়েশন আরেকটা সূত্র শিখা লাগবে, সেটা আমি তোমাদেরকে একটু পরে শিখাই দিব। সেটা আমরা এখনো ইন্ট্রোডাকশন টু ক্যালকুলাসের অংশ এখনো দেখি নাই, সেটা আমরা এখন দেখবো। বুঝছো? তাহলে ভর যদি পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি আর এমটাকে ধ্রুবক ধরে দিয়ে বের করে ফেলতে পারতেছো না। এর তো সুন্দর শুধু তুমি তখন আর পাবা না। এটা হচ্ছে তখন কাজে লাগবে যখন ভরটা কনস্ট্যান্ট। ঠিক আছে? যখন তুমি শিওর থাকবা যে সময়ের সাথে ভরের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে এই সূত্র একটু মাথায় রাখবা, কষ্ট করে লিখে দিই। সেটা হচ্ছে এই সূত্র কাজে লাগবে কখন? যখন ভর এম কনস্ট্যান্ট যদি হয়, সেক্ষেত্রে এই সূত্র কাজে লাগবে তোমার। এবং ম্যাক্সিমাম টাইম ম্যাথ করার সময় তোমাদের বস্তুর ভরটা কনস্ট্যান্টই থাকবে। সুতরাং এটাই তোমার 90% সিচুয়েশনের সূত্র। 90% না, ইভেন 98% ধরে নাও। অ্যাডভান্স প্রশ্ন আসলে তখন ভর নিয়ে নাড়াচাড়া করা হবে। যেমন রকেট একটা টপিক আছে নিউটনের মেকানিক্সে, রকেট। সেই রকেটের মধ্যে কিন্তু ভর পরিবর্তন হয়, সেটা আমরা পড়ে যাব। এইটুকু লেখা হয়েছে সবার? ক্লিয়ার তো? ওকে, এখন আমরা আসি এই জায়গাতে যে আমরা ভর যদি পরিবর্তন করি সেই ক্ষেত্রে কাহিনী কী হবে। সময়ের সাথে মনে করে ভরটা বদলাচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের একটা সূত্র শেখা লাগবে, সেটা আমি এখন লিখে দিই। সেটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশনের ইউভি মেথড। ধরো আমি বললাম ডিডিএক্স অফ ইউভি। ইউ আর ভি এখানে কে? ইউ আর ভি দুইজনই এক্স এর দুইটা ফাংশন। মনে করি ইউ হতে পারে সাইন এক্স, ভি হতে পারে কজ এক্স, ইউ হতে পারে লন এক্স, ভি হতে পারে এক্স স্কোয়ার। মানে ইউ আর ভি কিন্তু যে কোনো ধ্রুবক না, ইউ আর ভি হচ্ছে দুইটা আলাদা ফাংশন। কার ফাংশন? যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি তার ফাংশন। তাহলে মনে করো এই যে সূত্রটা লিখলাম, এটার সূত্রটা কি হবে আসলে? এই যে ডিডিএক্স অফ ইউভি সমান হবে ইউ, প্রথমটা আমি জায়গায় একদম ইনটেক বসাই দিব, ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস, যেটা আগেই এখন জাস্ট রিভার্স করবো কাজ, ভি ডিডিএক্স অফ ইউ। এই যে মেথডটা, এই মেথডটা তোমার কিছু ডিফারেন্সিয়েশন করার সময় লাগবে। যখন তোমার দুইটাই পরিবর্তনশীল, তখন তোমার আসলে কোনোটাকে বাইরে বের করার সুযোগ নেই, দুইটাই গুণাকারে আছে, দুইটাই ভেরিয়েবল, দুইটাই ফাংশন। বোঝা গেছে কিনা? সুতরাং এই হচ্ছে তোমার মেথড, এটাকে বলা হয় ইউভি মেথড আর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে কিনা? এখন খেয়াল করো, আমি যে বললাম একটু আগে, যে কি বললাম, ডিডিটি অফ সময় সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার না, ডিডিটি অফ পি সমান কি বলছিলাম আমরা একটু আগে? এফ বা লব্ধি বল। এখন দেখো পি এর জায়গায় আমি কি লিখতে পারি? এখন লিখতে পারি আমরা পি এর জায়গায় ডিডিটি অফ এম ভি, ভর ইন্টু বেগ। এখন ভর কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট ধরবো আমরা? ভেরিয়েবল। এখন ভরটা বদলাচ্ছে, বেগ তো ডেফিনেটলি বদলাচ্ছে, ঠিক আছে, সমান এফ। এখন যেহেতু এখানে দুইটাই সময় সাপেক্ষে বদলাচ্ছে, কাউকেই আসলে ধ্রুবক ধরা যাচ্ছে না, কাউকেই আসলে সহগ বলে বের করা যাচ্ছে না, সুতরাং আমরা এই মেথডের হাওলায় যাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নেই। কি করব? প্রথমটা আগে লিখে ফেলবো এম, তারপর কি বলবো? ডিডিটি অফ ভি, দেন ভি জায়গায় রাখবো এখন ডিডিটি অফ এম সমান কি? এফ। বুঝছো? এটা একটু ঝামেলার সূত্র হয়ে গেল আর কি। এখন যেহেতু এখানে ভর বদলাচ্ছে, সুতরাং সূত্রটা একটু কঠিন হয়ে গেল। এই হচ্ছে তোমার মেইন ফর্মুলা নিউটনের সেকেন্ড ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এটা না, এটা কোন ক্ষেত্রে? যখন ভরটা কনস্ট্যান্ট। একটু খেয়াল করবে, এখন ভরটা যদি আমরা কনস্ট্যান্ট বলে দিই, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ডিডিটি অফ ভি, মনে করো ডিডিটি অফ ভি তো আমার এই আছে, এটাতে তো কোনো সন্দেহ নেই আশা করি। ডিডিটি অফ ভি কে আমার এ না? সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হারকে আমার এ না, ত্বরণ। তো এখানে বলা যায় এম ইন্টু এ প্লাস, এখানে আর আসলে আমার নাড়াচাড়া করার কিছু নাই, ভি ইন্টু ডিডিটি অফ এম সমান এফ। এই হচ্ছে আমাদের সূত্রটা। এটাকে বক্স না করে এটাকে বক্স করা উচিত ছিল আমার। এটা হচ্ছে আমাদের সূত্রটা। ঠিক আছে কিনা? ঠিক আছে তো এইটুকু নাকি? ওকে, তাহলে এম এ প্লাস ভি ইন্টু ডিডিটি অফ এম সমান এফ। এখন দেখো, এটা যদি আমাদের মূল সূত্র হয়, তাহলে মূল সূত্র থেকে অবশ্যই
অনুসিদ্ধান্তে আসা যায়। এটা যদি আমাদের মূল ফর্মুলা হয় অবশ্যই তার ব্রাঞ্চে আসা যাবে। এবং সেটা কখন? খেয়াল করো, আমি যদি বলি এখান থেকে যে আমাদের ভরটা কনস্ট্যান্ট, যদি বলি এখান থেকে যদি ভর কনস্ট্যান্ট হয়, যদি ভর কনস্ট্যান্ট হয়, এম কনস্ট্যান্ট হলে এই সূত্র থেকে আমরা এখানে আসবো। এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হচ্ছে খেয়াল করো, এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিডিটি অফ এম সমান কত? আমরা কি ক্লাসে পড়ছিলাম না, ডিডি এক্স অফ 6 সমান 0, সময়ের সাপেক্ষে কি 6 বদলায় না, ডিডি এক্স অফ 5 সমান কত? 0। তাহলে বলো যদি ভর কনস্ট্যান্ট হয় ডিডিটি অফ এম কত হবে? 0। তাহলে ভি ইন্টু 0 কত হবে? 0। থাকতেছে কতটুকু? এম এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ হয়ে গেল না? তাহলে এটা থেকে কিন্তু তুমি এটাও পাচ্ছ। ব্যাপারটা বোঝা গেছে কিনা? ক্লিয়ার তো? আচ্ছা, তো এইটুকু লিখে নাও, যে যতটুকু বুঝছো এইটুকু তুলে নাও। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা শিখলাম। এখন দেখো আমি কিন্তু বারবার এফ ইজ ইকুয়াল টু এম এই লিখবো, সামেশন আমি খুব একটা বেশি লিখবো না, বাট মাথায় রেখো যখন দরকার পড়বে তোমার মনে রাখা লাগবে এটা, যে এটা আসলে সামেশন অফ এফ। একটা বস্তুর উপর যতগুলো বল আছে সবগুলো বলে লব্ধি হচ্ছে আমার এফ। ওকে, তাহলে এখন আমি লিখি এটা সামেশন অফ এফ সমান এম এ। এখন খেয়াল করবা, এই যে আমি লিখলাম সামেশন অফ এফ সমান এম এ, এখন যদি এমন হয় যে সামেশন অফ এফ সমান 0 হলে, সামেশন অফ এফ সমান 0 এই কথার মানে কি? বস্তুর উপর লব্ধি বল 0। যদি 0 হয় তাহলে এখানে 0 বসায় দাও, কি পাচ্ছি আমরা? 0 ইকুয়ালস এম ইন্টু এ, তাই না? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এ ইকুয়াল টু 0, তাই না? এ ইকুয়াল টু 0। তাহলে একটু খেয়াল করো, এ সমান আসলে কি? এ সমান হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ বাই টি সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? ভি মাইনাস ইউ সমান 0। তাহলে এখান থেকে বলা যায় ভি সমান ইউ। অর্থাৎ এখান থেকে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে পাওয়া একটা সাবসেট এটা, সেটা থেকে আমরা নিউটনের ফার্স্ট ল প্রমাণ করে ফেললাম যে দেখো বল যদি 0 হয় তাহলে আদি বেগ এবং শেষ বেগ সমান থাকবে। এটা কি ফার্স্ট ল এর কথা ছিল না? ফার্স্ট ল কিন্তু আমরা প্রমাণ করি নাই, বাট সেকেন্ড ল থেকে আমরা রিভার্সে গিয়ে এটা করছি প্রমাণ। সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা?